লাস্ট যে ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম সেটা ছিল যৌগিক পদার্থ মিশ্র পদার্থ। আজকে পড়াবো আমি মৌলিক এবং যৌগিক পদার্থ। এসব আমাদের পরিচিত কতগুলো জিনিস থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। মৌলিক ও যৌগিক পদার্থ। আচ্ছা, একটা লোহার টুকরো নিলাম। সেই লোহার টুকরো আমরা জানি এটা তো লোহার টুকরোটা আমরা জানি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, চুম্বক ওকে আকর্ষণ করে। কিন্তু ওর ওপর যদি মরচে পড়ে, একটা তোমাদের জন্য একটা মরচে পড়া লোহা নিয়ে এলাম, এর ওপর দেখো লোহাটা চকচক করছে না, এমনি মরচে না পড়া লোহা কিন্তু খুব চকচক করে। তো সেই চকচকে লোহাটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এখন এই যে মরচে পড়েছে, এইটার ওপর ভালো করে যদি চেঁচে নেওয়া হয়, দেখো আমার হাতে কীরকম একটুখানি লাগছে আর কি, গুঁড়ো গুঁড়ো কালো কালো, এইগুলোকে যদি চেঁচে নেওয়া হয়, চেঁচে নিয়ে সেই চাঁচা গুঁড়োগুলোকে যদি আমি চুম্বকের কাছে নিয়ে যাই, তাহলে দেখা যাবে সেই গুঁড়োগুলোকে চুম্বক আকর্ষণ করছে না। তাহলে কি এমন হয়ে গেল ওটা যে চুম্বক ওই গুঁড়োগুলোকে আকর্ষণ করছে না, অথচ সেটা লোহার ওপর দিয়ে তৈরি হয়েছে, লোহার ওপর এরকম তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন এগুলোর সংস্পর্শে এসে বা ওদের উপস্থিতিতে কিছু একটা তৈরি করেছে কালো রঙের পদার্থ, কিন্তু সেটা লোহা দিয়েই তো তৈরি হয়েছে। তাহলে লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে, অথচ ওই যে কালো রঙের পদার্থটা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না, ব্যাপারটা কী? তাহলে কালো ধরনের ওই গুঁড়ো পদার্থগুলো আসলে কি, এটা আমরা পরে আলোচনায় আসছি। তাহলে এরকম একটা জিনিস জানা গেল যে লোহার ওপর যে মরচে পড়ে, সেইটাতে লোহার যা গুণ, অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হওয়ার গুণ, সেটা ওই গুঁড়োটার মধ্যে নেই। এবার একটা খুব পরিচিত পদার্থ জল নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। সেটা কীরকম? একটা বিকার, তোমাদের বইয়ে পরীক্ষাটা দেওয়া আছে খানিকটা, বিকারেতে তুমি একটা কর্কের, একটা নরম কর্কের একটা ছিপি নিলে, একটা নরম কর্ক হোমিওপ্যাথি ওষুধের মাথায় থাকে, খুব বড় ধরনের জোগাড় করো। তো সেই তার মাথায় দুটো পিন আটকে দিলে, পিন গর্ত করে ঢুকিয়ে দিলে, পিন দুটো ঢুকে গেল। এবার এইটাকে একটা তার জড়িয়ে দিলে, এইখানে একটা তার জড়িয়ে দিলে, তারটা এইখান দিয়ে বেরিয়ে এলো। একটা ব্যাটারি ব্যবহার করবে, কিন্তু যে ব্যাটারিগুলো দোকান থেকে আমরা কিনতে পাই সেই ব্যাটারি ব্যবহার করবে। এখন তো এইচডব্লিউ ব্যাটারি তো বাচ্চাদের কাছে প্রচুর থাকে। এই দিক দিয়ে আরেকটা তার জোগাড় করে এইদিকে ব্যাটারির দুটো প্রান্ত দূর করে দিই। এদিকে আমি দেখো একটা লাইনকে, এইখানটায় ব্যাটারিটা আছে, এইখানটায় ব্যাটারিটা আছে, ব্যাটারি এইখানটায় রয়েছে। ব্যাটারি আমরা জানি একটা দিক একটা বোতামের মতন থাকে মুখটায়, সেই দিকটা দেখবে প্লাস সাইন দেওয়া থাকে, একদিকটায় সমান থাকে, সেদিকটা কিছু উঁচু থাকে না, সেদিকটা মাইনাস সাইন, অর্থাৎ তড়িৎ এই দিক থেকে এই দিকে যায়। আচ্ছা, এইখানটা কী করবো? আমাদের পানীয় জলকে নেবো। পানীয় জল আমরা যে জল খাই, পুকুরের জল নিলে ভালো হয়, সেই পুকুরের জলকে এর মধ্যে আমরা রাখবো। রেখে ব্যাটারিটা সুইচটা যোগ করা হয়ে গেছে। একটুখানি পরে দেখতে পাবো যে এর গায়ে একটুখানি এইখান দিয়ে ছোটো ছোটো বুদবুদ জমা হচ্ছে, এবং সেইটা উপর দিয়ে উঠে এইদিকে, যেমন জলের ভিতর দিয়ে বায়ুর বুদবুদ বা বায়ুর ছোট ছোট সেই ইয়েগুলো যায় আর কি, বুদবুদই বলি আমরা, এয়ার বাবল, সেইগুলোর ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে এর ওপরে উঠছে, এর ওপর দিয়ে উঠে পড়ছে, গিয়ে বাইরে বেরিয়ে পড়ছে। তাহলে ব্যাপারটা কি না, ওখানে তার মানে কোনো একটা গ্যাস তৈরি হচ্ছে। সেই গ্যাসটা কি গ্যাস তৈরি হচ্ছে সেটা আমরা পরে জানবো। কিন্তু এটা আমরা বুঝলাম যে জলের ওইখান দিয়ে যদি আমরা তড়িৎ পাঠাই ওরকম পদ্ধতিতে, তাহলে গ্যাস তৈরি হয়। সেই গ্যাসগুলো তার মানে জল থেকে বেরোচ্ছে, জল থেকে সেই গ্যাসগুলো বেরোচ্ছে। এবার যদি এই পরীক্ষাটাই একটু অন্যভাবে আমরা করি, এখন এটা আমাদের বইয়ে দিয়েছিলাম, এটা মুছে দিলাম, একটু অন্যভাবে করলাম, মানে অ্যাপারেটাসটা একটু অন্য রকম নিলাম, তাহলে কীরকম হয়? অ্যাপারেটাসটা আমরা নিয়েছি, এইরকম একটা উল্টানো মতন নল আছে।
এইখান দিয়ে একটা সরু নল এসছে, একটু বড় হতে হবে। তার পাশে আর একটা এরকম উল্টানো মতো নল নিয়েছি, নিয়ে সে দুটো এরকম যোগ করাতে এইখানটায় একটা কর্কের মতন ছিপি দিয়ে বন্ধ করা আছে এইখানটায়। আচ্ছা, এইখানে আর একটা ছিপি আছে, কর্কেরই ছিপি। এবার এইখানে দুটো ছিদ্র আছে, একদম বাইরের যে ছিদ্র, সেখান দিয়ে এমনই ছিদ্র যে সেখান দিয়ে জল বলে আসবে না। দিয়ে এবার এইটার সঙ্গে এদিকে একটা পাত যোগ করে দিয়েছি, ধাতব পাত। ওরকম এর পাত নিলেই হয়ে যাবে, লোহার পাত নিলে হয়ে যাবে। এইখান দিয়ে একটা ব্যাটারি আগের মতন যোগ করে দেওয়া আছে, এইদিকে এইদিকে। আগের মতন এইটা হচ্ছে ধনাত্মক দিক, অর্থাৎ তড়িৎটা এদিক থেকে এদিক দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে চলে গেল। আর এই ঋণাত্মক দিক, তড়িৎটা এদিক থেকে আসছে। এইটি পর্যন্ত জল দিয়ে, এখান দিয়ে জল ঢালবো, এটা জল ঢালার জায়গা, জল ঢালার জায়গা ভর্তি করে দেবো। এই পর্যন্ত ভর্তি আছে। পরীক্ষাটা শুরু, ব্যাটারি যুক্ত করার আগে আমরা এখানে পুরো ভর্তি করে দেব। এটা ভর্তি করা হয়ে গেল, এখানে সব রয়েছে জল, এইখানে জল রয়েছে, এখান থেকে ঢেলেছি। ঠিক আছে, এবার খানিকক্ষণ পরে, ধরো আধ ঘন্টা পরে, আধ ঘন্টা পরে এটা ব্যাটারি যোগ করা হয়ে গেছে, পরীক্ষা চলছে। আধ ঘন্টা পরে তখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করছি, যে দেখছি এরকম করে এই যখন প্রক্রিয়াটা চলবে, আস্তে আস্তে এখান দিয়ে জলের লেভেলটা নামতে শুরু করবে। এরকম করে আস্তে আস্তে নামবে, নেমে এটা ধনাত্মক দিকের সঙ্গে যুক্ত রয়েছে, এই দিকে একটু কম নামবে, আর এটা ঋণাত্মক দিকের সঙ্গে যুক্ত রয়েছে, এই দিকটা একটু বেশি নামবে, দ্বিগুণ নামবে। এখানে যদি গ্যাসগুলোকে বাইরে বের করে আমরা তাদের যে পরীক্ষা যদি করি, তাহলে দেখব এই দিকে ধনাত্মক দিকে, ব্যাটারির ধনাত্মক দিকের চেম্বারের সঙ্গে যেটা মানে এই যুক্ত নলেতে যে গ্যাসটা সঞ্চিত হয়েছে, সেটা হলো অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস। আর ঋণাত্মক দিকের সঙ্গে, ব্যাটারি ঋণাত্মক দিকের সঙ্গে যুক্ত নলেতে যে গ্যাসটা সঞ্চিত হয়েছে, তার নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন আর অক্সিজেন দুটো দুই চেম্বারে গিয়ে জমা হচ্ছে। এখন এই যে হাইড্রোজেন, তাহলে আমরা যদি বলি এই গ্যাসগুলো কিন্তু আগেও তৈরি হয়েছে, যেটা আগের পরীক্ষাটায় আমি দেখলাম, সাধারণ পরীক্ষাটায় কর্কের ছিপি দিয়ে আটকে দিয়ে, সেখানেও কিন্তু তোমরা দেখেছো বা আমি বুঝিয়েছি যে সেখান দিয়ে ওই পালপিনের পাশ দিয়ে বুদবুদ উঠছিল গ্যাসের। সেই বুদবুদ উঠছিল মানে ওটা তো বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলো, কোথাও সঞ্চিত হতে পারছিল না বলে। এখন এখানে বেরোতে পারছে না বলে নির্দিষ্ট জায়গায় সঞ্চিত হচ্ছে। এই সঞ্চিত হওয়ার পর সেই গ্যাসগুলোকে আমরা চিহ্নিত করতে পারছি, তাদেরকে পরীক্ষা দিয়ে চিহ্নিত করতে পারছি যে একটা অক্সিজেন গ্যাস, একটা হাইড্রোজেন গ্যাস। কিন্তু আমার প্রশ্ন, এই গ্যাস দুটো এলো কোথা থেকে? এই গ্যাস দুটো কোথা থেকে এলো? বাইরে থেকে তো কোনো গ্যাস যোগ করিনি। আর এখানে একটা জিনিস বলছি কি, এই যে লেভেলটা কিন্তু আস্তে আস্তে নামতে থাকবে, এইখানে গ্যাসটা জমেছে বলে নামছে, এমনি কিন্তু নামছে না। এটা প্রথমে বুঝতে হবে যে এই লেভেলটা যে নামবে, এটা কিন্তু গ্যাস, এই যে ভেতরে যে গ্যাসটা জমা হচ্ছিল, সেইটা চাপ দিয়ে ও জায়গা পাচ্ছে না, ও তো হালকা উপর দিকে যেতে চাইছে, সে এই নিচের দিকে আসবে না, তাহলে উপর দিকে যেতে চাইছে, এবং সেইখানে নিজের জায়গা পাওয়ার জন্য এটাকে জলটাকে নামিয়ে দিয়েছে। জল কিন্তু একই লেভেলে থাকতে চায়, সেই লেভেলে থাকতে পারছে না, এখানে জোর করে নামিয়ে দিয়েছে বলে। তার মানে এখানে গ্যাসটা সঞ্চিত হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো, প্রথম কথা। তারপরে সেই গ্যাসগুলোকে নিয়ে টেস্ট করব, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তাহলে এই গ্যাসগুলো যে এসছে, সেটা তো জল থেকে এসেছে। তাহলে জলের মধ্যে সেই গ্যাসগুলো ছিল, কিভাবে ছিল? মেশানো যদি থাকতো, শুধু যদি মেশানো থাকতো, তাহলে যেরকম ফাঁকা জায়গা তৈরি হতো না। মেশানো থাকলে কম পরিমাণে থাকে, এত বেশি পরিমাণে থাকতে পারে না। এত বেশি পরিমাণ বলেই নিজের জন্য একটা জায়গা দরকার লেগেছে, তাই জলটাকে নামিয়ে দিয়েছে নিচেতে। তাহলে সেই অক্সিজেন হাইড্রোজেন গ্যাসটা এলো কোথা থেকে? তাহলে জল থেকে ভেঙে এসছে। জলকে
ভেঙে তড়িতের সাহায্যে ভেঙে এই গ্যাসটাকে আমরা পেয়েছি। এই যে জলকে তড়িতের সাহায্যে ভাঙা হলো, এই প্রসেসটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ পাঠিয়ে ভাঙা হচ্ছে। এটা ব্যাটারি ইউজ করবে। ব্যাটারির একটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যেটা এটা পাতটা যুক্ত তাকে বলছি অ্যানোড, ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে পাতটা যুক্ত তাকে বলছি ক্যাথোড। তাহলে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবার এরা তাহলে জলের মধ্যে কিভাবে ছিল? জলের মধ্যে এরা যদি মিশেই থাকতো, একটা তো তোমাকে যুক্তি দিলাম, তাহলে এরকম করে জলটা কি নিচের দিকে নামিয়ে তারা সঞ্চিত হতো না। তাহলে এমনি জল যেরকম আছে পুরো জায়গাটা জলই থাকতো। 2 নম্বর আর একটা যুক্তি দিতে পারি যে দেখো, অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের যা ধর্ম সেটা তোমাদের বই থেকে খানিকটা পাবে, যে হাইড্রোজেন গ্যাসটা ওকে যদি অক্সিজেনের অ্যাটমসফিয়ার যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটা নীল শিখায় জ্বলতে থাকে, আর অক্সিজেন গ্যাস সেটা জ্বলতে সাহায্য করছে। অক্সিজেন গ্যাস শুধু হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করছে না, অক্সিজেন গ্যাস কিন্তু বেশিরভাগ যাবতীয় যা কিছু আমরা জ্বালাই, এই যে রান্না করার জন্য যে উনুন জ্বালাই, একটা কাগজ জ্বালানো হলো, কিছু আবর্জনা পোড়ানো হচ্ছে, সবের জন্য কিন্তু অক্সিজেন দরকার লাগে। তো অক্সিজেন না থাকলে কিন্তু কিছু কিছু জ্বলবে না। আবার অক্সিজেনের সাহায্যে আমরা শ্বাসকার্য চালাই, সেটা আমরা পরীক্ষা করতে পারি যে এই দুটো গ্যাসকে যদি দুটো আলাদা করে পাত্রে নিয়ে নেওয়া হলো, নিয়ে তার মধ্যে দুটো জ্যান্ত ইঁদুর ফেলে দেওয়া হলো, দেখা যাবে যেটা এই পাত্র থেকে নেওয়া গ্যাস অর্থাৎ হচ্ছে অ্যানোড থেকে, সেই গ্যাসটাতে ইঁদুরটা বেঁচে আছে, আর উল্টো দিকের গ্যাসটায় ইঁদুর মরে গেছে। তাহলে ওইটা বেঁচে আছে মানে কি, ওটা তো অক্সিজেন ছিল, অক্সিজেনটাকে আমরা জল থেকে পেয়েছি। হাইড্রোজেনটাকেও টেস্ট করে বুঝতে পারবো যেটা হাইড্রোজেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তাহলে অক্সিজেন হাইড্রোজেন জলের মধ্যে ছিল, সেটা আমরা পাচ্ছি। কিন্তু কিভাবে ছিল, মূল প্রশ্নটা হচ্ছে এটা, কিভাবে ছিল। ভিডিওটা বন্ধ হয়ে গেছে কিনা বারবার দেখতে হচ্ছে, একবার বন্ধ হয়ে গেছিল। তো সেটা কিভাবে ছিল মানে ওরা এমন করে ছিল জলের মধ্যে যাতে ওদের যে এই ধর্মগুলো বললাম সেই ধর্মগুলো প্রকাশিত হচ্ছিল না। একটা জ্বলন্ত কাগজকে আমরা জলে ডোবাবো, কাগজটা নিভে যাবে, তার মানে জ্বলতে সাহায্য করছে না। আমরা প্রাণীরা যারা ফুসফুসের সাহায্যে অক্সিজেনের মাধ্যমে শ্বাসকার্য চালাই, তারা জলে ডুবে মারা যায় অক্সিজেনের অভাবে, তাহলে শ্বাসকার্য সাহায্য করছে না। তার মানে ওখানে অক্সিজেনের ধর্ম নেই জলের মধ্যে। আবার হাইড্রোজেন যে নীল শিখায় জলকে যদি আমরা জ্বালিয়ে দিই তাহলে জল কিন্তু নীল শিখায় জ্বলবে না, অর্থাৎ জল কিন্তু জ্বলবেই না, নীল শিখার কথা ছেড়ে দাও, তাহলে হাইড্রোজেনেরও ধর্ম নেই। তাহলে এই যে জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন এমনভাবে মিশে আছে যাতে ওদের কোনো ধর্ম প্রকাশ পাচ্ছে না। তা এই যে বিশেষভাবে মিশে থাকা, এটাকে মিশে থাকা আমরা বলবো না, এটাকে বলবো রাসায়নিকভাবে তারা সংযুক্ত থাকা, রাসায়নিকভাবে সংযুক্ত থাকা। আবার একটা উদাহরণ তোমাদের দিতে পারি এইটা বাদ দিয়ে, যেটা একটু আগে দেখালাম, যে লোহার ওপর যে মরচে পড়ছে গুঁড়োগুলো, লোহার ওপর জমা হচ্ছে গুঁড়োগুলো, আমরা জানি ওতে লোহা আছে, লোহা দিয়েই ওটা তৈরি হয়েছে, অক্সিজেন লেগেছে, জলীয় বাষ্প লেগেছে, এইসব লেগেছে বাইরে থেকে, কিন্তু লোহা ওতে আছে। কিন্তু লোহার ধর্মতে প্রকাশ পাচ্ছে না, চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না। তাহলে লোহার মধ্যেও অক্সিজেন এবং জলীয় বাষ্পটা এমনভাবে মিশে গেছে যে ওদের কারোরই ধর্ম আমরা ওখানে বুঝতে পারছি না। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ, যেখানে উপাদান পদার্থগুলো রাসায়নিকভাবে এমনভাবে যুক্ত থাকছে যাতে কিনা ওদের অস্তিত্বটা, উপাদানগুলোর অস্তিত্বটা আলাদা করে বুঝতে পারছি না। উল্টো দিকে বায়ুর কথা দেখ, বায়ুতে অক্সিজেন গ্যাস, জলীয় বাষ্প, এরা সব মিশিয়ে থাকছে। তাহলে অক্সিজেন গ্যাস যে
ওখানে মিশে আছে, রাসায়নিকভাবে যে আবদ্ধ নেই, তাতে বুঝতে পারি কী করে না, অক্সিজেনের অস্তিত্ব আমরা পাই। উনুনে রান্না করছি, অক্সিজেন লাগছে, বাতাস থেকেই নিচ্ছি। আমরা শ্বাসকার চালাচ্ছি, অক্সিজেন লাগছে, বাতাস থেকেই নিচ্ছি। জলীয় বাষ্পও রয়েছে, দেখো একটা গ্লাসে যদি আমি বরফ টুকরা ফেলি, জলীয় বাষ্পগুলো আটকাচ্ছে গ্লাসে ঠান্ডার সংস্পর্শে এসে, তাহলে জলীয় বাষ্পের অস্তিত্বও পাচ্ছি। কিন্তু যদি ওরা রাসায়নিকভাবে যুক্ত থাকতো তাহলে ওদের অস্তিত্বটা বোঝা যেত না, ওদের ধর্মটা প্রকাশিত হতো না। তাহলে রাসায়নিকভাবে যখন যুক্ত থাকে তখন উপাদানগুলির ধর্ম প্রকাশিত হয় না, সেই অবস্থাটাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। ওই যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ হলো, যেমন হাইড্রোজেন অক্সিজেনকে মিলিতভাবে নতুন ধর্মবিশিষ্ট পদার্থকে আমরা পেয়েছি, সেইটাকে আমরা বলছি জল। তার মধ্যে অক্সিজেন হাইড্রোজেন কারো ধর্ম বর্তমান নেই, এই জলটা একটা যৌগিক পদার্থ। কিন্তু হাইড্রোজেন অক্সিজেন গ্যাসকে শুধু যদি মিশিয়ে দিই সেটা কিন্তু যৌগিক পদার্থ হবে না, সেখানে অক্সিজেন হাইড্রোজেন গ্যাসের ধর্ম প্রকাশিত হবে, পাবো প্রকাশ। কিন্তু ওর মধ্যে যদি আমরা আগুন জ্বালিয়ে দিই, অক্সিজেন হাইড্রোজেন গ্যাসের একটা মিশ্রণ একটা ধরো পাত্রে নিয়েছি, যদি আগুন জ্বালিয়ে দিই ওর মধ্যে কিছু একটা করে, যেন একটা কাগজ, ওখানে জ্বলন্ত কাগজ ঢুকে দিলাম, কাগজটা দাউ দাউ করে জ্বলতে থাকবে, তখন দেখা যাবে যে ঠান্ডা করলে ওই যে পাত্রের গায়েতে ভিতরে জল জমা হয়েছে, ওখানে কিন্তু রাসায়নিকভাবে যুক্ত হয়ে গেল। ওখানে ওই যে জল যে জমা হলো ওর মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের ধর্মকে আমরা বুঝতে পারবো না। তাই যৌগিক পদার্থ এমন একটা পদার্থ যার মধ্যে উপাদান পদার্থগুলোর ধর্ম প্রকাশিত হয় না। আবার একটা তোমাদের আমি বলি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গাছ তৈরি করছে গ্লুকোজ, সেই গ্লুকোজটা তার যা রাসায়নিক যা গঠন, আর আমরা দোকান থেকে যে গ্লুকোজ কিনি তারও রাসায়নিক গঠন একই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী কী লাগে না, জল লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, তোমার সূর্যালোক লাগে, ক্লোরোফিল লাগে। তাহলে সেইটা পরে গ্লুকোজ তৈরি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড আর জল, এই কার্বন ডাইঅক্সাইডের অস্তিত্ব কিন্তু আমরা গ্লুকোজের মধ্যে পাই না। তাহলে গ্লুকোজের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে থাকলেও মানে ওর মধ্যে একটা কোনোভাবে তৈরি করেছে, যখন গ্লুকোজটা তৈরি হয় তখন কোনোভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের অস্তিত্ব পাচ্ছি না। তা এই রকমভাবে তাহলে কিছু পদার্থ পাবো আমরা, যেখানে সেই পদার্থটা যা দিয়ে তৈরি হয়েছে তাদের অস্তিত্ব বুঝতে আমরা পারি না। এটা মজার জিনিস। আবার দেখো, আমরা যখন আতশবাজি পোড়াই, বিভিন্ন অনুষ্ঠানেতে আতশবাজি পোড়ানো হয়, রং মশাল, সেই রং মশাল পোড়ানোর সময় খুব জোরে সাদা আলো হয়, যেটাতে আমরা চোখ চাকাতে পারি না, চোখটা ধাঁধিয়ে যায়। তার কারণটা হচ্ছে রং মশালের মধ্যে একটা ধাতু মেশানো থাকে ওই উজ্জ্বল রং হওয়ার জন্য, উজ্জ্বল সাদা আলো হওয়ার জন্য, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু। ম্যাগনেসিয়াম ধাতু, এই ম্যাগনেসিয়াম ধাতু এইটা বাতাসের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওই সাদা সাদা গুঁড়োগুলো তৈরি করে, যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ওই ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে আমরা ম্যাগনেসিয়ামের ধর্ম পাবো না, অক্সিজেনেরও ধর্ম পাবো না। তাহলে ওটাও একটা ওই ধরনের পদার্থ হয়েছে, যেটার মধ্যে মিশিয়ে থাকলে যে গুণগুলো প্রকাশ পায় সেই মেশানো গুণ আমরা পাচ্ছি না। তাহলে আমরা পেলাম যে দুই বা ততোধিক পদার্থ, ততোধিক মানে তার বেশি, দুইয়ের বেশি পদার্থ মিশে গিয়ে এমন একটা পদার্থ তৈরি করছে এবং এমনভাবে মিশছে যেখানে যেগুলো দিয়ে পদার্থটা তৈরি হলো তাদের ধর্মকে আমরা পাই না ওই পদার্থের মধ্যে। যেমন জলের ক্ষেত্রে অক্সিজেনের ধর্ম পাই না, হাইড্রোজেনের ধর্ম পাই, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন দিয়েই জল তৈরি হয়েছে। আবার উল্টো দিকটা বলি, পড়তে পড়তে মনে পড়লো যে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাসকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, একটু আগেই বলেছি হাইড্রোজেন গ্যাস জ্বলবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, সেই জ্বালিয়ে দেওয়া হলে তখন কিন্তু তারা জ্বলবে, মিল শিখায়, জ্বলে জলীয় বাষ্প তৈরি করে ফেলবে, জল তৈরি করে ফেলবে। দেখা যায় যদি একটা পাত্রের মধ্যে ঘটনাটা ঘটানো হয়, ঘটনাটা যদি পাত্রের মধ্যে ভালো করে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে বিক্রিয়া অর্থাৎ ওই গ্যাসটা জ্বলে যাওয়ার পর যদি তাকে ঠান্ডা করা হয়, করলে
দেখা যাবে যে তার মধ্যে জল জমা হয়েছে। তার মানে কী হয়েছে, ওই হাইড্রোজেন অক্সিজেন একে অপরকে পুড়ে গিয়ে, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে গিয়ে তৈরি করলো জল। তার মানে উল্টো দিকটাও দেখতে পাচ্ছি, জল থেকে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হচ্ছে, আবার হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করেও আমরা জল পাচ্ছি। তার মানে এইটা বলতে পারি জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, কিন্তু তার আছে এটা কনফার্ম, কিন্তু তাদের অস্তিত্বটাকে আমরা বুঝতে পারছি না। তা এইটাই হচ্ছে, দাঁড়াও এটা খুলে গেল, তো এইটাই হচ্ছে যে যৌগিক পদার্থ। এই যে পদার্থটা তৈরি হলো এইটাই হচ্ছে যৌগিক পদার্থ। যেমন জলের মধ্যে এই যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে যে জলটা তৈরি করলো, জল তৈরি করার সময় যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া হলো, দিয়ে যে জলটা তৈরি হলো, এটাই হলো যৌগিক পদার্থ। তার মানে জল একটা যৌগিক পদার্থ। দু নম্বর বলেছি মরিচা, এটাও একটা যৌগিক পদার্থ। 3 নম্বর বলেছি ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও একটা যৌগিক পদার্থ। 4 নম্বর আমি বলবো, একটা কাগজকে যদি পোড়ানো হয় তাহলে একটা গ্যাস বেরোয়, যেটাকে বলি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস। সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস এটাও একটা যৌগিক পদার্থ। তা এদের মধ্যে কি আছে, জলের মধ্যে আছে, এটা কি পদার্থ, কি ধরনের পদার্থ বললাম, জলের মধ্যে এখানে কি কি পদার্থ দিয়ে তৈরি হয়েছে, কোন কোন পদার্থ, এখানে পেয়েছি হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে পাচ্ছি লোহা প্লাস অক্সিজেন প্লাস জল, এখানে পাচ্ছি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এখানে পাচ্ছি কার্বন প্লাস অক্সিজেন। এইভাবে এইগুলো এই পদার্থগুলো তৈরি করেছে, কিন্তু সেটা মিশ্র পদার্থ নয়। এইটাকে বলি রাসায়নিকভাবে যুক্ত হওয়া। তাহলে 2 বা ততোধিক পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে, তাদের মধ্যে উপাদান পদার্থ কাকে বলে আমি আগের ভিডিওয় বলেছি, উপাদান পদার্থগুলোর অস্তিত্ব থাকে না। এই নতুন ধর্ম বিশিষ্ট পদার্থকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে আমি যৌগিক পদার্থ সম্বন্ধে কী লিখব, যে 2 বা ততোধিক পদার্থ এই যে রাসায়নিকভাবে যুক্ত হয়, এইটা ইম্পর্টেন্ট, ভাবে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে, তার মধ্যে উপাদান পদার্থগুলির কোনো ধর্ম বর্তমান থাকে না। এই নতুন পদার্থগুলোকে বলি যৌগিক পদার্থ বলে। এই নতুন পদার্থকে আমরা বলবো যৌগিক পদার্থ। এইগুলো যৌগিক পদার্থের একটা করে উদাহরণ। তার মানে যৌগিক পদার্থকে উল্টো দিকে বললে কি হয়, আর একটা সংজ্ঞা বলা যায়
যে যৌগিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে, যেমন জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন অক্সিজেন পাচ্ছি, সেটা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে ভাঙতে জলকে কী করে ভাঙা যাবে সেটা আমি পরে ওইভাবে নয়, মানে অ্যানালিসিস করে, যে বিশ্লেষণ করে, এটা হচ্ছে ভাঙা। এই তড়িৎ পাঠিয়ে বিশ্লেষণ করা হলো, এটা এক ধরনের ভাঙার প্রসেস। বিভিন্নভাবে পদার্থগুলোকে বিশ্লেষণ করা যেতে পারে, সেটা তাদের একটা নির্দিষ্ট করে পদ্ধতিও আছে। তা এই জলকে বিশ্লেষণ করার পদ্ধতি এটা। তা বিশ্লেষণ করলে কোনো একটা পদার্থকে বিশ্লেষণ করলে যদি 2 বা ততোধিক ভিন্ন পদার্থ পাওয়া যায়, তবে সেই পদার্থকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। উল্টো দিক থেকে বলি, তাহলে কোনো পদার্থকে বিশ্লেষণ করে যদি 2 বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায়, তবে তাকে যৌগিক পদার্থ বলা যেতে পারে। তাহলে বলতে পারি আবার, কোনো পদার্থকে বিশ্লেষণ করে যদি 2 বা ততোধিক এমন পৃথক ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় যাদের ধর্ম মূল পদার্থ থেকে পৃথক, আলাদা লিখি, তবে ওই পদার্থকে যৌগিক পদার্থ বলে। ঠিক আছে, এবার এটা যৌগিক পদার্থটা খানিকটা বোঝা গেল। এবার দেখো, কিছু পদার্থ আছে যাকে বিশ্লেষণ করলে, এই যেমন জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাচ্ছে, কিছু পদার্থ আছে যাকে বিশ্লেষণ করলে সেইটাই পাওয়া যায়। বিশ্লেষণ মানে যতই ছোটো করে তাকে ভাঙতে থাকি, বিভিন্ন উপায়ে ভাঙতে থাকি, শেষকালে একটা জায়গায় আসলে ভাঙাটা যায় না, ওটা আমরা বলি বটে, কিন্তু ওটাকে অস্তিত্বটাকে বোঝা যায় তাত্ত্বিকভাবে, অর্থাৎ পরীক্ষা করে সেটাকে বোঝা যায় না, তার গুণাবলী বিচার করে নিয়ে তার অস্তিত্বটাকে বোঝা যায়। যাই হোক, তো সেইভাবে বিশ্লেষণ করে আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম যেখান থেকে আর তাকে ভাঙা যাচ্ছে না। সেই অবস্থায় দেখা গেল যে আমরা শুধুমাত্র এক ধরনেরই পদার্থ পাচ্ছি। তাহলে যে পদার্থটাকে দিয়ে আমরা পরীক্ষাটা শুরু করেছিলাম, সেইটাকে বলবো আমরা মৌলিক পদার্থ। এটা গেল। এখন এটা গেল, এইসবগুলো বলে দিয়েছি আমি তোমাদের। এইখানে কিছু একটা বলে দিই, কার্বনের অক্সিজেনের সব দিয়েছে, একটা কার্বনের ধর্ম, অক্সিজেনের ধর্ম, কার্বন ডাইঅক্সাইড এর ধর্ম। কার্বনের ধর্ম কালো রঙের কঠিন, নিজেই জ্বলে আর অপরকে জ্বলতে সাহায্য করে না বা শ্বাস খাওয়া চালাতে সাহায্য করে না। অক্সিজেনের ধর্ম যেটা বর্ণহীন গন্ধহীন গ্যাস, জ্বলতে সাহায্য করে, শ্বাস কাজে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম, এটা বর্ণহীন গন্ধহীন গ্যাস, জ্বলতে সাহায্য করে না, শ্বাসকার্যে সাহায্য করে না। ঠিক আছে, এইটা করতে হবে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, এইখানে একটা জিনিস দিয়েছে তোমাদের, ওই মিশ্র পদার্থ আর, আচ্ছা, মিশ্র পদার্থ যৌগিক পদার্থ বলে তোমাদের একটু পার্থক্য লিখে দিই, তারপরে মৌলিক পদার্থ নিয়ে আমরা আলোচনা করব। মৌলিক পদার্থটা এইটাতে বললাম, একবার খালি সংজ্ঞাটা বলে দিলাম, যে যাদের যৌগিক পদার্থের থেকে আলাদা করতে পারে। তো এখন মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য দেখো। মিশ্র পদার্থ আর এটা হচ্ছে যৌগিক পদার্থ।
1 নম্বর উপাদান পদার্থগুলির ধর্ম বর্তমান থাকে। এখানে 1 নম্বর উপাদান পদার্থগুলির ধর্ম বর্তমান থাকে না। এখানে 2 নম্বর, এটা মূল জিনিস। উপাদান পদার্থের যে কোনো পরিমাণকে মিশ্রিত করে এই পদার্থ প্রস্তুত করা যায়। তোমাদের উদাহরণে বলেছিলাম যে বালির সঙ্গে 1 লরি বালির সঙ্গে 1 মুঠো সিমেন্ট আমরা মেশাতে পারি, আবার 1 লরি সিমেন্টের সঙ্গে এক মুঠো বালি মেশাতে পারি, সেটাও করতে পারি। যে কোনোভাবে আমরা মেশাতে পারি, যে কোনো পরিমাণে মেশাতে পারি। কিন্তু যৌগিক পদার্থের সময় সব সময় উপাদান পদার্থগুলোর নির্দিষ্ট পরিমাণে থাকে। সবসময় পদার্থগুলি সবসময় নির্দিষ্ট পরিমাণে থাকে। 3 নম্বর, মিশ্রিত পদার্থ তৈরি করার সময় তাপের উদ্ভব বা শোষণ নাও হতে পারে। এই ধরনের পদার্থ উৎপন্ন করার সময় তাপের উদ্ভব বা শোষণ না হতেও পারে। এখানে কিন্তু তাপের তাপের উদ্ভব বা শোষণ হবেই এই ক্ষেত্রে। এরকম 3টে পদ্ধতিতে এগুলো মনে রাখবে, এগুলোই মূল জিনিস। আর হচ্ছে সমসত্ব অসমসত্বের ব্যাপারটা করা যেতে পারে। 4 নম্বর হচ্ছে দ্রবণ ছাড়া সমস্ত মিশ্রিত পদার্থ, দ্রবণ ছাড়া সমস্ত মিশ্রিত পদার্থ অসমসত্ব প্রকৃতির। 4 নম্বর, সমস্ত যৌগিক পদার্থ সমসত্ব প্রকৃতির। ঠিক আছে, এইগুলো উদাহরণগুলো মনে রাখতে হবে, মানে পার্থক্যগুলো। নেক্সট আমি পড়াচ্ছি এটা মৌলিক পদার্থ। এবারে মৌলিক পদার্থটা আমি একটু যেটা বললাম যে 2টো পদার্থ ধরো নেওয়া হয়েছে, জল আর লোহা। জলটাকে বিশ্লেষণ করছি। আর একটা জিনিস আমাদের বলা হলো না, উঁচু পাহাড়ের ওপরে শ্বাসকষ্ট হয়, আর হচ্ছে বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয়। আসলে এখানে একটা বলে দিই, উঁচু পাহাড়ের উপর শ্বাসকষ্ট হয় মানে এই যে অক্সিজেন যে থাকে বাতাসে, সেই অক্সিজেনটা মানে বাতাস যেহেতু মানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য বাতাস ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি থাকে, তার ঘনত্ব বেশি। যত উপরের দিকে ওঠা যায় তত ঘনত্ব কমতে থাকে। তাহলে পাহাড়ের মাথায় বলবো না, পাহাড়ের ওপরে, বা তোমরা জানো যে এভারেস্ট জয় করতে গেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠতে হয়, তা পাহাড়ের ওপরেতে যত ওঠা যাবে তত অক্সিজেনের কম হতে থাকে, অর্থাৎ বায়ু কম হতে থাকে, তার ফলে অক্সিজেনও কম হতে থাকে। তার মানে সব জায়গায় সমানভাবে যে থাকবে অক্সিজেনটা এরকম কথা নেই, সেটাই বলতে চাওয়া হয়েছে। আর বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় মানে ভিজে কাপড় শুকোয় তোমার ভিজে কাপড় থেকে জলটা জলীয় বাষ্পের আকারে বাতাসে মেশে,
কিন্তু বাতাসের জলীয় বাষ্প গ্রহণ করার একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি সে ধরে রাখতে পারে না। জলীয় বাষ্পের ক্ষেত্রে আছে, অন্যান্য গ্যাসের ক্ষেত্রে কিন্তু নেই। তো এখন বর্ষাকালেতে এমনি বাতাসে অনেক জলীয় বাষ্প থাকে, তারপরে সেই জন্য ভিজে কাপড় থেকে আর জলীয় বাষ্পটা নিতে সবসময় পারে না, সেই কারণে সেটা শুকোতে খুব দেরি হয়। তার মানে এটা বলতে চাওয়া হয়েছে যে জলীয় বাষ্প কিন্তু সব জায়গাতে সমানভাবে সব ঋতুতে থাকে না, একই থাকে না, তার তারতম্য হতে পারে। কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে সবসময় যদি জল তৈরি করা হয় সবসময় হাইড্রোজেন অক্সিজেন দিয়েই তৈরি হবে। এবং সেটা আর একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেলাম, যে ওই যে আমি পরীক্ষাটা করে দেখাচ্ছিলাম একটা একটু যন্ত্রের সাহায্যে, যেখানে হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটাকে সংগ্রহ করা যাবে, বেরিয়ে যাবে না, সেখানে একটা আধ ঘন্টা পরে যদি আমি বিক্রিয়াটাকে থামিয়ে দিই তাহলে দেখা যাবে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের দ্বিগুণ হয়েছে। তার মানে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন আয়তন হিসেবে সবসময় থাকবে। সে যেখানকারই জল নেওয়া হোক না কেন, সেটা জলটাকে বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ হলে সেই জলটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ 2:1, মানে ওদের আয়তনের অনুপাত। 2 ভাগ আয়তনের হাইড্রোজেন 1 ভাগ আয়তনের অক্সিজেন রয়েছে। তো জলকে এরকম করে বিশ্লেষণ করে আমরা হাইড্রোজেন অক্সিজেন পাবো, কিন্তু লোহাকে যদি এইভাবে বিশ্লেষণ করি সেখানে লোহা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এখানে লোহাটা হচ্ছে মৌলিক পদার্থ, তার মানে যে পদার্থের মধ্যে যে পদার্থটা শুধুমাত্র এক জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়েছে তাকে আমরা মৌলিক পদার্থ বলবো। আর যে পদার্থ 2 বা ততোধিক পদার্থের রাসায়নিক সমন্বয়ে তৈরি হয়েছে, রাসায়নিক কথাটা ব্যবহার করতে হবে, রাসায়নিক সমন্বয়ে তৈরি হয়েছে, সেটাকে বলবো আমরা যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে শুধুমাত্র এক জাতীয় পদার্থ ছাড়া আর অন্য জাতীয় পদার্থ পাওয়া যায় না। যে পদার্থকে বিশ্লেষণ করলে শুধুমাত্র এক জাতীয় পদার্থ ছাড়া আর অন্য পদার্থ পাওয়া যায় না। যে পদার্থকে বিশ্লেষণ করলে এক জাতীয় পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। আর যৌগিক পদার্থ হচ্ছে, তো বোঝা গেল, যৌগিক পদার্থ রাসায়নিকভাবে সমন্বয়ে 2 বা ততোধিক পদার্থ রাসায়নিক সমন্বয়ে দিয়ে তৈরি হয়েছে বা বিশ্লেষণ করলে আমরা ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ তৈরি করতে পারি। আচ্ছা, তো এবার ওই যে মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি এমন একটা অবস্থায় আসবে, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না, বা তাকে কোনোভাবেই, চোখের তো ছেড়ে দাও, কোনোভাবে কোনো যন্ত্রের সাহায্যেই দেখা যাবে না। সেই পদার্থটাকে যদি ভাঙা যায় তখন আর লোহার কোনো গুণাবলী তার মধ্যে পাওয়া যাবে না। যদি আবারও ভাঙা হয় তাহলে লাস্ট ছোট যে পর্যন্ত একটা পদার্থকে, মৌলিক পদার্থকে ভাঙতে পারি তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থের পরমাণু। তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থের পরমাণু। মৌলিক পদার্থের পরমাণু তার মানে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অবস্থা, এখানে একটু অন্যভাবে বলি, ক্ষুদ্রতম অবস্থা রাসায়নিক বিক্রিয়ায়
অংশগ্রহণ করে এবং স্বাধীনভাবে থাকতে পারে না তাকে ওই পদার্থের পরমাণু বলে। আর এইখানে আমরা অণু পরমাণু নিয়ে পরবর্তী ভিডিওটা তৈরি করব। শুধুমাত্র আমি এখানে বলে দিলাম যে মৌলিক পদার্থ পর্যন্ত বললাম এবং তার যে ক্ষুদ্রতম এটা সেটা হচ্ছে পরমাণু। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রতম যেটা সেটা পরমাণুর অস্তিত্ব নেই, সেটা হচ্ছে অণু। এই অণু আর পরমাণু নিয়ে আমরা পরের দিনে এর পরের অংশ পড়ব এবং সেই অণু পরমাণুর চিহ্ন সংকেত যোজ্যতা এগুলো একটুখানি আলোচনা করব। ঠিক আছে, সকলে ভালো থাকবে।